আচ্ছা, তাহলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শব্দ। শব্দ নিয়ে আমরা বলবো। আমি জাস্ট তোমাদের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড যা যা আমাদের জানা দরকার এই সব কিছু নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। প্রথমেই আসো, শব্দ জিনিসটা আসলে কি? দেখো, শব্দ এক প্রকার শক্তি যা আমাদের শ্রবণের অনুভূতি যোগায়। জায়গায়, এক কথায় শেষ কথা। আরেকটু যদি বাড়তি আমরা কিছু জানতে চাই, তাহলে শব্দ আসলে এক প্রকার যান্ত্রিক তরঙ্গ। কি তরঙ্গ স্যার? যান্ত্রিক। স্যার একে আমরা যান্ত্রিক কেন বলছি? কারণ স্যার, যে সকল তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের দরকার হয় তাদের বলা হয় যান্ত্রিক তরঙ্গ। তোমরা জানো শব্দ সঞ্চালনের জন্য কি দরকার? অবশ্যই একটা মাধ্যম দরকার। মাধ্যম ছাড়া শব্দ চলাচল করতে পারে না। তাহলে শব্দ এক প্রকার শক্তি যা আমাদের শ্রবণের অনুভূতি জাগায়। শব্দ এক প্রকার যান্ত্রিক তরঙ্গ, কারণ মাধ্যম ছাড়া এটা কি হয় না? সঞ্চালিত হয় না। এটার একটা পরীক্ষা তোমাদের বইতে আছে। পরীক্ষাটা কিরকম? যে একটা কাচের ট্রান্সপারেন্ট একটা বোতলের মধ্যে কি করা হয়, একটা বেল, হ্যাঁ, এখানে আর কি এটা একটা সার্কিট আছে আর কি। এখন ভ্যাকুয়াম টিউবের মাধ্যমে এখান থেকে বাতাস আর কি বের করা হবে। এখন দেখো, যখন এই সার্কিটটা দেখা যায়, এই সার্কিটটা অন করা হলো, তাহলে এই বেলের মধ্যে হাতুড়ির বাড়ি পড়ে, তখন টং 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 আওয়াজ হয়। এখন খেয়াল করো তো, এখানে কি বাতাস আছে না? এই বেলের চারপাশে বাতাস, সেই বাতাসের মাধ্যমে শব্দ কোথায় আসে? এসে এই কম্পনটাই গ্লাসে বাড়ি দেয়। এই গ্লাস থেকে কম্পনটা আবার আমরা বাহিরে খুব অল্প পরিমাণ হলেও শুনতে পাই। এবার আসো, ভ্যাকুয়াম টিউব দিয়ে যখন বাতাস নিয়ে নেওয়া হচ্ছে, এই চারপাশে যে বায়ু মাধ্যমটা, সেই মাধ্যমটা আস্তে আস্তে কমে যাচ্ছে না? দেখা যায় বাহির থেকে আমরা যখন এই শব্দটা শুনতে পাই, তখন প্রথমে তাও একটু শোনা যাচ্ছিল, আস্তে 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 কমে যাবে। একটা সময় আমরা আর শব্দ শুনতে পাবো না। এর অর্থ এর চারপাশে যে বায়ু বা বাতাস ছিল সেটা নাই। আর সেটা নাই মানে সে জায়গায় শূন্য স্থান। যেহেতু আমরা বলেছি শব্দ এক প্রকার যান্ত্রিক তরঙ্গ, তাই শূন্য স্থানে শব্দ চলাচল করতে পারবে না। আমরা জানি মহাশূন্যে কি নাই? বাতাস নাই, বা সোজা কথা কোনো মাধ্যম নাই, তাই সেখানে আমরা কোনো শব্দ শুনতে পাই না। কথাটা বুঝতে পেরেছো? এখন এই হচ্ছে স্যার পরীক্ষাটা। এখন এটা গেল। আরেকটা বিষয় আমরা জানবো, সেটা হচ্ছে শব্দ কোন ধরনের তরঙ্গ? শব্দ যান্ত্রিক তরঙ্গ। এছাড়াও শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গ। কি তরঙ্গ বলতো? অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে? দেখো, আমরা শিখেছিলাম যে তরঙ্গ আসলে মাধ্যমের মধ্যে যে কণাসমূহের একটা বিশৃঙ্খলা বা আন্দোলন বা কম্পন, এখন বা স্পন্দন। এই স্পন্দনের ফলে এক স্থান থেকে শক্তি আরেক স্থানে যায়, কিন্তু কণাগুলো সম্পূর্ণরূপে স্থানান্তরিত হয় না। এখন যদি এরকম হয়, আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে কণাগুলোর কম্পনের দিকের সাথে, ধরো এই হচ্ছে আমার কণাগুলোর কম্পনের দিক, ঠিক আছে, আর এই হচ্ছে আমার তরঙ্গের গতিশীলতার দিক বা তরঙ্গ প্রবাহের দিক বা শক্তি প্রবাহের দিক, যাই বলি না কেন, ঠিক আছে। তাহলে এই ধরনের তরঙ্গকে আমরা বলি হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ। কিন্তু যদি স্যার এমন হয়, ধরেন আমার কণাগুলো স্যার এভাবে এভাবে কাঁপছে, আবার আমার তরঙ্গটাও এভাবে যাচ্ছে, অথবা এভাবে এভাবে কাঁপছে, এইভাবে যাচ্ছে, মানে তাহলে আমরা সেটাকে বলবো যে সমান্তরালে আছে, অর্থাৎ কম্পনের দিকের সাথে, অর্থাৎ মাধ্যমের কণার কম্পনের দিকের সাথে আমার তরঙ্গের গতির দিকটা সমান্তরালে আছে। এই ধরনের তরঙ্গকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লাম্বিক তরঙ্গ। এখন খেয়াল করো, সাধারণত এই লাম্বিক তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ আসলে মাধ্যমের কণাগুলোর প্রসারণ আর সংকোচনের মাধ্যমে অগ্রসর হয়। আমি তোমাদের একটা ব্যাখ্যা করি। যেমন ধরো ঘটনাটা এরকম যে একজন মানুষ যদি আওয়াজ করে, তাহলে আসলে কি ঘটে? আমরা আমাদের জিহ্বার সাহায্যে ঠিক সামনের বাতাসে একটা ধাক্কা দেই। তোমরা যখন কথা বলো, একটু হাতে এই যে হাতটা নিয়ে দেখো, একটা ধাক্কা লাগছে না? দেখেছো? বাতাসের একটা ধাক্কা। ধাক্কা মানেই কি? ধাক্কা মানেই সেই জায়গাটা একটা আমরা সংকোচন করছি।
একটা স্যার সংকুচিত, ঠিক তার পাশে কিন্তু তখন বাতাসটা নরমালি আছে, অর্থাৎ এই। এবার যখন আবার আমি আমার মুখটা নাড়াবো তখন এই সংকোচনটা সামনে চলে আসবে, তাই না? জিহ্বাটা যখন পেছনে প্রসারণ হয়ে যাবে। হ্যাঁ, এইখানে সংকোচনটা চলে আসবে, জিহ্বা পেছনে সরানোর কারণে এখানে আবার প্রসারণ। আবার জিহ্বা দিয়ে সামনে ধাক্কা দিলে এই সংকোচনটা সামনে চলে আসছে, এই সংকোচনের এই পাশে যে প্রসারণটা সেটা এই যে স্যার এখানে আসলো, এটা হচ্ছে স্যার সংকোচন। ঠিক আছে, আবার জিহ্বার বাড়িতে এখানে আরেকটা কিসের সৃষ্টি হলো স্যার? সংকোচন। এইভাবে একটু খেয়াল করতো, সংকোচন প্রসারণ মানে কি স্যার? কণাগুলো এই যে এইভাবে এইভাবে কি হচ্ছে? জি স্যার, এইভাবে স্পন্দিত হচ্ছে। এখন দেখো তো শব্দটাও বা তরঙ্গটাও সামনের দিকে যাচ্ছে, যে কারণে এই জায়গায় দাঁড়ানো একজন ব্যক্তি কি অনেক বড় কান হয়ে গেছে, তাই না? আমার এই শব্দটা শুনতে পাচ্ছে। তাহলে স্যার বিষয়টা কি ক্লিয়ার? তাহলে শব্দ কিভাবে সামনে আগায়? শব্দ বায়ু স্তম্ভ বা বায়ু স্তরকে সংকোচন এবং প্রসারণের মাধ্যমে সামনের দিকে অগ্রসর হয়। ক্লিয়ার স্যারেরা? এই হচ্ছে আমাদের মোটামুটি প্রাথমিক ধারণা। এইবার আসো, শব্দের সাথে কয়েকটা বিষয় জড়িত, ঠান্ডা মাথায় আমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে শব্দের বেগ বা দ্রুতি। এই শব্দের বেগ জিনিসটা কিন্তু কনস্ট্যান্ট না, অর্থাৎ তাপমাত্রার উপরে এটা কি করবে? ভ্যারি করবে। তবে একটা জিনিস আমরা মনে রাখবো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা হচ্ছে কত? 330 মিটার পার সেকেন্ড। তোমাদের পুরাতন বইতে এটা লেখা আছে 332, কিন্তু আমরা পুরাতন বইটা ফলো করব না স্যার, আমাদের নতুন বইতে যা আছে সেটাই আমরা ফলো করব। কারণ যে হারে বিশ্বের উষ্ণতা, বৈশ্বিক যে আমরা বলেছিলাম যে বিশ্বের যে পরিবেশের উষ্ণতা, তারপর আরো অনেক কিছু আছে, পরিবেশের অনেক কিছু এখন পরিবর্তন হয়েছে, তাই শব্দের বেগ পরিবর্তন হওয়াটা অস্বাভাবিক কিছু না। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ কত স্যার? 330 মিটার পার সেকেন্ড। এবার আসো, এখন আমরা একটা বিষয় খেয়াল করি, সেটা হচ্ছে শব্দের বেগের সাথে টেম্পারেচারের সম্পর্কটা কি? শব্দের বেগ পরিবেশের তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। শব্দের বেগ পরিবেশের তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। এখন আসো, এখন আমি যদি বলি বলতো সমানুপাতিক চিহ্ন সরে যদি সমান চিহ্ন আসে তাহলে এটা সমানুপাতিক ধ্রুবক আসবে, তাই না স্যারেরা? জি স্যার। এবার আসো আমরা আরেকটা ঘটনা খেয়াল করি, টি টেম্পারেচারে ভি ভেলোসিটি, তাই না? মানে ভি বেগ। এখন আমি যদি স্যার আরেকটা ঘটনার কথা চিন্তা করি, স্যার ধরেন v1 বেগ পেলাম t1 টেম্পারেচারে, তাহলে এখানেও আমার সম্পর্কটা কিন্তু হবে এরকম। এখানে কিন্তু স্যার k1 k হবে না, কারণ এটা তো কনস্ট্যান্ট, অর্থাৎ প্রত্যেকটা ঘটনায় আমরা এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু পাচ্ছি। কথাটা বুঝতে পেরেছো? এবার আসো আরেকটা ঘটনা, ধরো আরেকটা ঘটনায় আমি দেখলাম স্যার আমি v2 বেগ পেয়েছি, সেখানে কোন টেম্পারেচারে? t2 টেম্পারেচারে, এখানেও কিন্তু আমার সম্পর্কটা হবে এই। এখন তোমরা বলো, সরি এখানে একটু ভুল করেছি স্যার, এখানে রুট হবে। থ্যাংক ইউ। এখন দেখো এটাকে 1 নং সমীকরণ দিলাম, এটাকে দিলাম 2 নং সমীকরণ। এখন তোমরাই বলো 1/2 থেকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি v2 সমান k root over of t1 k root over of t2। কে যদি স্যার কাটা যায় তাহলে আমি কি পাচ্ছি স্যার? t1/t2। আর যেহেতু দুইটাতেই রুট আছে স্যার, তাহলে হোল রুট আমি দিয়ে দিলাম, তাহলে t1/t2। ঠিক আছে, তাহলে আমাদের সমীকরণটা কি আসলো স্যার? আমাদের মূল সমীকরণ যেটা আসলো সেটা হচ্ছে v1/v2 সমান root over of t1/t2। তোমরা খালি এটুকু খাতায় লিখে নাও, এটা নিয়ে এখন আমি একটু আলোচনায় যাচ্ছি। ধরো আমাদেরকে যদি বলা হয় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত? এখন এটা নির্ণয়ে আমরা ওই সূত্রটা ব্যবহার করব। আরেকটা পয়েন্ট সবাই একটু লিখে নাও, সেটা হচ্ছে স্যার এখানে মনে রাখতে হবে আমার টেম্পারেচার অবশ্যই কেলভিন স্কেলে বসাতে হবে।
ঠিক আছে, অর্থাৎ 273 আমরা যোগ করে দিব, 273.15 দরকার নাই, 273 আমরা যোগ করে দিব। ঠিক আছে, এখন স্যার আসো, তুমি বলতে পারো স্যার আপনি তো স্যার এখানে 25°C টেম্পারেচার অনলি একটা তাপমাত্রা দিয়েছেন স্যার, কিন্তু আমাদের এই সূত্রে তো স্যার দুইটা তাপমাত্রা দুইটা বেগ, তাই না? এই জন্য স্যার শুরুতে আমি একটা কথা লিখে এসেছি। ঠিক আছে, শুরুতে একটা কথা লিখে এসেছি, স্বাভাবিক অবস্থায় 0°C তাপমাত্রায় শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড, বায়ুতে, এটা মুখস্থ রাখতে হবে, এটা মুখস্থ রাখতে হবে, পানিতে 1493, লোহাতে 5130। আমি একটু পরে এগুলো নিয়ে আলোচনা করছি। তাহলে এটা কি বুঝতে পেরেছো? জি স্যার। এখন আসো, এখন সবাই একটু খেয়াল করো, এখন তাহলে স্যার আমরা এই ম্যাথটা একটু করে ফেলি। এই ম্যাথটা আমরা যখন করব তখন একটা জিনিস খেয়াল করো স্যার, এই 25কে তুমি 25°C তুমি T1 ধরবা না T2 ধরবা, এটা নিয়ে তুমি কোনো টেনশন করবা না, তোমার ইচ্ছা। তুমি যদি এটাকে T1 ধরো তাহলে তুমি বের করবা V1 সমান হোয়াট, তখন এটা হয়ে যাবে T2 আর এটা হয়ে যাবে V2। তুমি যদি বলো স্যার আমি ছোট, আমার একটু বুঝান না। হ্যাঁ হ্যাঁ বুঝাচ্ছি, খেয়াল করো, মানে বিষয়টা হচ্ছে যে আমি একটু ম্যাথটার বিষয়টা ওভারঅল ক্লিয়ার করি। যে প্রথম প্রশ্ন স্যার এখানে 25°C তাপমাত্রা শব্দের বেগ কত, আপনি বললেন এই সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে। দেখো আমরা আগে, আমি একটু ছোট্ট করে বলে দিচ্ছি, আগে আমরা যে জিনিসটা জানতাম সেটা হচ্ছে 0°C তাপমাত্রায় শব্দের বেগ 332, আর প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য 0.6 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পায়। তো পুরাতন দিনে আমরা এই ম্যাথটা তোমাদের শিখাতাম 332 সাথে যোগ করবা কত স্যার, এখানে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেয়া আছে? 25 ডিগ্রি। তাহলে 25 ইনটু এই যে প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য এতটুকু বৃদ্ধি পায়। পুরাতন ফর্মুলা হচ্ছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে পুরাতন ফর্মুলা। ঠিক আছে, এখন এই পুরাতন ফর্মুলাটা তাও আমি মাঝে মাঝে তোমাদেরকে কেন শিখাই, অনেক সময় অবজেক্টিভে ওই সূত্র দিয়ে উত্তর বের করতে গেলে দেখবা উত্তর মিলছে না, তখন খুব দ্রুত একটু ক্যালকুলেটরে এটা করে দেখবা এটা দিয়ে কোনো মান পাওয়া যায় কিনা। কিন্তু প্রশ্ন হচ্ছে স্যার আপনি এই যে বললেন 25°C তাপমাত্রা শব্দের বেগ কত, এটা ব্যবহার করবেন, এখানে তো স্যার একটা তাপমাত্রা দেয়া আছে আর ওই তাপমাত্রায় বেগ বের করতে বলা হয়েছে। এখন আমি এটাকে T1 আর বের করতে হবে কত V1 ধরে নিতে পারি, অথবা ধরে নিতে পারি স্যার এটাকে হচ্ছে T2, তাহলে আমাকে বের করতে হবে V2। মানে আমি বলতে চাচ্ছি তুমি এটাকে T1 ধরবা না T2 ধরবা, এটা নিয়ে কোনো টেনশন করবা না। আমার কথাটা কি বুঝতে পেরেছো? ক্লিয়ার? যে প্রশ্ন করেছো, প্রশ্ন কে করেছো? জি স্যার। অর্পি ক্লিয়ার? এবার আসো, এবার একটু খেয়াল করো, ধরো এখানে দেয়া আছে, দেয়া আছে কি দেয়া আছে বলতো, দেয়া আছে তাপমাত্রা T1, T1 কত বলতো, 25 প্লাস 273। আমরা বলেছি এটা কিসে নিতে হবে? কেলভিনে। অবশ্যই কেলভিনে নিতে হবে, তাহলে 298। 298 কেলভিন। এবার আসো T2, T2 আমি কত ধরবো? 0 ডিগ্রি। তাহলে 273 কেলভিন। তাহলে এটাকে যেহেতু আমি T2 ধরেছি, তাহলে এইটার বেগটাকে কি ধরবো? V2। তাহলে V2 সমান 330 মিটার পার সেকেন্ড, V1 সমান হোয়াট। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা জানি V1 বাই V2 সমান √of T1 বাই T2। আমাকে বের করতে বলেছে কি V1 এর মান, তাহলে V1 সমান V2 √of T1 বাই T2। এখন V2 এর মান কত স্যার? 330 √of T1 এর মান কত স্যার? 298 ডিভাইডেড বাই 273। ক্যালকুলেটর করলে যে মানটা পাবা সেটাই হচ্ছে V1, অর্থাৎ 25°C তাপমাত্রায় বেগ কত। এখানে আমি সরাসরি V1 লিখেছি, তোমরা লিখবা যে 25°C তাপমাত্রায় বেগ, এখানে 0°C তাপমাত্রায় বেগ। আশা করি বুঝতে পেরেছো। এটা করলে একটা মান আসবে, কত আসে সেটা তোমরা একটু করতে পারো, আমিও তোমাদের সাথে সাথে একটু করি। 330 √of
298 ভাগ 273, 344.77। অর্থাৎ 344.778, তাহলে 78 দিয়ে দিলাম, 78 মিটার পার সেকেন্ড। এখন একটু খেয়াল করো স্যার, আপনি এখানে এটাকে ধরেছেন টি1, এটাকে ধরেছেন টি2, আমি যদি স্যার এটাকে টি2 ধরি আর এটাকে টি1 ধরি, কোনো সমস্যা আছে? না স্যার, তখন এটা উল্টে যাবে। ইয়েস, তখন এটাকে ধরতে হবে ভি1, এটাকে ধরতে হবে ভি2, অর্থাৎ তোমাকে বের করতে হবে ভি2। এখন কেন স্যার আমাকে ভি2 বের করতে হচ্ছে? কারণ আমি বলেই দিয়েছি যে 25°C তাপমাত্রায় বেগ এই ধরাতে বলেছি, এটা হচ্ছে স্যার ভি1। আর তুমি যদি 25°C তাপমাত্রাকে ধরো টি2, তাহলে তোমাকে বের করতে হবে হচ্ছে ভি2। এখন কি বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি? ক্লিয়ার স্যারেরা? এখন তোমরা বলো তো তাহলে এটা তার কি বোঝা যাচ্ছে? টেম্পারেচার বাড়লে শব্দের বেগ কি হচ্ছে? বৃদ্ধি পাবে। শব্দের বেগ বৃদ্ধি পাচ্ছে। কথাটা কি বুঝতে পেরেছো? এবার আসো, তার মানে স্যার বায়ুতে শব্দের বেগ এইভাবে পরিবর্তিত হয়, ঠিক আছে? অন্যান্য কঠিন পদার্থে খুব একটা পরিবর্তন হয় না, তাও হয়, কিন্তু তোমাদের লেভেলে সেটা নিয়ে আলোচনা নাই, ঠিক আছে? এবার আসো, আমরা একটা জিনিস জানলাম, এটা নিয়ে আরো কিছু ব্যাপার স্যাপার পরে আলোচনা করব। তাহলে প্রথম ঘটনাটা গেল, এবার আসো দ্বিতীয় ঘটনা। আমাদের মস্তিষ্কে একটা শব্দ শোনার পর সেই শব্দানুভূতি কতক্ষণ স্থায়ী থাকে? 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ড স্থায়ী থাকে, তাই না? আর আলো 0.03 সেকেন্ড, মনে আছে? আলো 0.03 সেকেন্ড, তাই না স্যারেরা? এবার আসো, শব্দানুভূতি 0.1 সেকেন্ড যদি স্থায়ী থাকে, ধরো আমি একটা শব্দ শুনলাম, আমার স্যার এটা কি মানুষের কান? হ্যাঁ, একটু বড় করে দিলাম, এটা হচ্ছে মস্তিষ্ক, ঠিক আছে? এখন খেয়াল করো, এই যে আমি শব্দটা শুনলাম, আমার মস্তিষ্কে এটা 0.1 সেকেন্ড পর্যন্ত স্থায়ী থাকছে। ওই সময়ের মধ্যে যদি আরেকটা শব্দ আসে, আমি ওইটাকে আর আলাদা করতে পারবো না, কারণ আমার মাথায় একটা সিট আছে, ওই সিটে আগের শব্দটা বসে আছে, এখন একে বসার কোনো জায়গা দিতে পারবো না। সিট বলতে আবার অন্য কিছু মনে করো না। কথাটা বুঝতে পেরেছো? আর স্যার দুইটা যদি একসাথে আসে তাহলে? দুইটা যদি একসাথে আসে, তাহলে দেখো তো তোমাদের মনে আছে শব্দের উপরিপাতন, তরঙ্গের উপরিপাতন? ইয়েস স্যার। এটা ইন্টারমিডিয়েটে গেলে তোমরা পাবা, ঠিক আছে? অনেক ঘটনা ঘটতে পারে, বিট ঘটতে পারে, ধ্বংসাত্মক ব্যতিচার ঘটতে পারে, ঠিক আছে? আবার গঠনমূলক ব্যতিচারে অনেক বড় শব্দ আমরা শুনতে পারি, অর্থাৎ মিলিত একটা শব্দের সৃষ্টি করবে। বুঝতে পেরেছো? জি স্যার। এখন এটা কি ক্লিয়ার? এখন আসো, ধরেন স্যার আমি একটা শব্দ উচ্চারণ করলাম, এখন এই শব্দ ধরেন এই পাশে গেল, শব্দ তো চারিদিকে ছড়ায়, ধরেন এখানে স্যার একটা দেয়াল আছে, এখানে একটা দেয়াল আছে, ঠিক আছে? এখন জি স্যার। খেয়াল করো, শব্দটা যখন আমি উচ্চারণ করব, এটা থেকে কি আমার কানে শব্দটা আসবে না? কানেও তো আসবে, এই যে আমি যে কথা বলছি, এই আমার মুখ থেকে সরাসরি কানেও আসছে না? এখন ধরো আমি শব্দটা আওয়াজ করার সাথে সাথে আমার মস্তিষ্কে শব্দটা চলে গেল, ওই এট এ টাইম, দেখো এট এ টাইম, দেখো এখান থেকে শব্দ এই যাচ্ছে, আবার এই ফিরে আসছে না? এখন বলো তো, ইকো হচ্ছে। এই লালটার আগে কোনটা ফিরে এসেছে? নীল শব্দটা। আসলে একই শব্দ, জাস্ট বুঝাচ্ছি তোমাদের। এখন বলো তো দেখি, যদি আমার প্রথম শব্দটা 0.1 সেকেন্ডের আগে চলে আসে, তাহলে আমি কি এটাকে কি আলাদাভাবে শুনতে পাবো? শুনতে না স্যার। পাবো না। কিন্তু ওদিক থেকে যেটা 0.1 সেকেন্ডের পর এসেছে, সেটা ঠিকই আমি শুনতে পাবো। শুনতে পাবো। তার মানে স্যার নিশ্চয়ই শব্দ গিয়ে যে আবার ফিরে আসবে, এটার জন্য একটা ন্যূনতম কি আছে?
দূরত্ব, তাই না? প্রতিফলক পৃষ্ঠে একটা ন্যূনতম দূরত্ব আছে। আসো সেটা আমরা বের করে ফেলি। সবাই একটু খেয়াল করো, 0.1 সেকেন্ড যেহেতু আমার মস্তিষ্কে স্থায়ী থাকে শব্দটা, আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত? 330। 330। তাহলে ধরো এখানে কেউ একজন শব্দ উচ্চারণ করলো, গেল, গিয়ে আবার ফিরে আসলো। যদি ডিস্টেন্সটা হয় ডি, ঠিক আছে, তাহলে অতিক্রম করলো কত বলতো? 2D, তাই না? অতিক্রম করলো কত? 2D। দেখো এই যে গেল, গিয়ে আবার ফিরে এলো। তাহলে আমরা জানি এস সমান ভিটি, তাই না? যেহেতু মাধ্যমে একটা নির্দিষ্ট, এবং সেখানে কোনো ধরো স্বাভাবিক অবস্থায় এখানে এই ঘরের বাতাসটার সব জায়গায় আমরা একই ঘনত্ব আছেই তো ধরে নিব, তাহলে এটা সমবেগেই গতিশীল হয়ে আবার সমবেগেই ফিরে আসবে। এখন এস সমান যদি হয় ভিটি, তাহলে আমরা কি লিখতে পারি স্যার 2D সমান ভিটি? জি স্যার, লিখতে পারি। আমরা কি লিখতে পারি ডি সমান ভিটি বাই 2? এটা হচ্ছে কিসের ক্ষেত্রে? প্রতিফলনের ক্ষেত্রে আমরা এই সূত্রটা, ঠিক আছে, গিয়ে আবার ফিরে আসবে। এখন দেখো এই যে গিয়ে আবার ফিরে আসলো, যদি এই শব্দটা আমরা আবার শুনতে পাই তাহলে তাকে বলা হয় শব্দের প্রতিধ্বনি। তাহলে স্যার শব্দের প্রতিধ্বনি কাকে বলে? শব্দের প্রতিফলনের ফলে একই শব্দের পুনরাবৃত্তি শুনতে পাওয়াকে শব্দের প্রতিফলন বলে। কথাটা বুঝতে পেরেছো? জি স্যার, প্রতিধ্বনি বলে। হ্যাঁ, অর্থাৎ প্রতিফলনের ফলে আমরা একই শব্দের পুনরাবৃত্তি যেটা শুনতে পাই সেটাকে বলা হয় প্রতিধ্বনি। শব্দের প্রতিধ্বনি, ধ্বনি, ধ্বনি মানেই শব্দ, প্রতিধ্বনি। আর শব্দের প্রতিধ্বনি ভালো লাগবে না, এটা প্রতিধ্বনি। কথাটা বুঝতে পেরেছো? এবার আসো, বলো দেখি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ কত? 330। 330। আমার মস্তিষ্কে এটা কতক্ষণ স্থায়ী থাকে? 0.1। 0.1 সেকেন্ড। তাহলে এটা আমরা বসাই, বসালে এটার মান কত আসে দেখো তো? 33। 33 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 16.5। এটা মুখস্থ রাখতে হবে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার সামনে যদি স্যার একটা দেয়াল থাকে, তাহলে সেই দেয়ালটা যদি 16.5 মিটার বা তার চাইতে বেশি থাকে, তাহলে আমি প্রতিধ্বনি শুনতে পাবো। কম থাকলে শুনতে পাবো না, কথাটা বুঝতে পেরেছো? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি একটা শব্দ উচ্চারণ করলাম, আমার সামনে একটা দেয়াল বা যে কোনো বাধাদানকারী একটা প্রতিফলক পৃষ্ঠ, যদি সেটা 16.5 মিটার পর্যন্ত থাকে বা তার দূরে থাকে, সমস্যা নাই, আমার শব্দটা আসতে 0.1 সেকেন্ডের সময় বা তার চেয়ে বেশি লাগবে। তার মানে মস্তিষ্কের যে আরেকটা শব্দ আছে সেটার স্থায়িত্ব চলে যাওয়ার পর সেই শব্দটা ফিরে আসবে না স্যার? জি স্যার। তাহলে আমি ওই শব্দটা আবার শুনতে পাবো। কিন্তু যদি স্যার আমার দূরত্বটা 16.5 মিটারের কম হয়, তাহলে শব্দটা গিয়ে আবার ফিরে আসতে কম সময় লাগবে। দূরত্ব যেহেতু কম, সময় লাগবে কম। এখন যদি স্যার 0.1 সেকেন্ডের আগে এটা চলে আসে, তাহলে আমার মস্তিষ্কে যে সিট, সেই সিটে আগে শব্দ বসে আছে না? জি স্যার। তাহলে একে আর বসার জায়গা দেয়া হবে না। কথাটা বুঝতে পেরেছো? এটা আমি স্যার, তখন শুনতে পাবো না শব্দ। তাহলে এই জিনিসগুলো বুঝতে হবে স্যারেরা, ঠিক আছে? তাহলে স্যার এটা গেল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কিন্তু সাবধান, পরীক্ষায় যদি তোমাকে বলে, বলো তো দেখি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ন্যূনতম দূরত্ব কত হতে হবে, তাহলে আগে আমাকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা বের করতে হবে। একটু আগেই আমরা ম্যাথ করে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত পেয়েছিলাম? 344 পয়েন্ট কত বলো তো একটু আগে, যেটা 7.7। 7.8, তাই তো? তাহলে স্যার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি হয়, তাহলে এই 330 যে 30 এর পরিবর্তে আমাকে কত লিখতে হবে? 344.778। কথাটা বুঝতে পেরেছো? 7.8।
এখন এটা করলে দেখো তো কত আসে। স্যার 17.23। 17.23, তাই তো, এত মিটার। এখন একটা জিনিস খেয়াল করো, তাপমাত্রা বাড়লে প্রতিফলক পৃষ্ঠকে কি হতে হবে? দূরে হলে আমি কি শুনতে পাবো? প্রতিধ্বনি শুনতে পাবো, তাই না? এখন একটা মজার জিনিস তোমরা খেয়াল করেছো, ধরো স্বাভাবিক অবস্থায় তুমি কোনো একটা স্থানে দাঁড়িয়ে আছো, ধরো এই পাশে একটা দালান আছে, এই পাশেও দালান আছে, বা আশেপাশে অনেক দালান আছে। তোমরা খেয়াল করে দেখবা এমনি স্বাভাবিক অবস্থায় যখন তুমি আওয়াজ করবা, কথাবার্তা বলবা, দেখবা কোনো কি আসছে না, কোনো কোনো প্রতিধ্বনি বা কোনো কিছু শুনতে পাচ্ছ না। কিন্তু বৃষ্টির পর পরিবেশ একটু ঠান্ডা হয়ে যায় না স্যার? পরিবেশটা একটু ঠান্ডা হয়ে যায়। এখন খেয়াল করো, আমরা কি শিখলাম? তাপমাত্রা বাড়লে প্রতিধ্বনি শোনার জন্য এই যে ন্যূনতম দূরত্ব, এটা বেড়ে যাচ্ছে না স্যার? বাড়াইতে হবে না? জি স্যার। আচ্ছা, এখন ধরো আমাদের এই মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে 16.5, ধরো 16 আচ্ছা 5 না, ধরো 16.8 দিলাম। আচ্ছা 16 না, যাও 17 মিটার দিলাম। এখন বলো তো দেখি, ধরো তুমি যে এলাকায় থাকো, কথার কথা, সেই এলাকার টেম্পারেচার 25°C। সেই এলাকার টেম্পারেচার কত বলো তো? 25°C। 5 ডিগ্রি, থাকে তো আরো বেশি। বৃষ্টি পড়ার পর ধরো এলাকাটার পরিবেশটা একটু কি হয়ে গেল, এটা ঠান্ডা হয়ে গেল। এখন ধরো তুমি এমন একটা দেশে থাকো যে দেশে বৃষ্টি পড়ার পর 0°C তাপমাত্রা হয়ে যায়, হতে পারে না, অস্বাভাবিক তো কিছু না, এটা জাস্ট তোমাদের বুঝাচ্ছি, এত হয় না। তারপরে ধরো 10 ডিগ্রি বা এই। এখন মজার বিষয় হচ্ছে, তোমরা দেখো 25°C তাপমাত্রা যখন, তখন 17.23 মিটার দূরে থাকতে হবে ন্যূনতম। এর বেশি হলে সমস্যা নাই, কম হলে প্রতিধ্বনি শুনতে পাবো না। এখন কি আমি প্রতিধ্বনি শুনতে পাবো? না স্যার। পাবো না। কিন্তু বৃষ্টি পড়েছে, বৃষ্টি পড়ার পর কোনো কারণে 0°C তাপমাত্রা হয়ে গিয়েছে, ঠিক আছে? 0 ডিগ্রি হয় না, আর একটু কম, 10 বেশি 10-15 এরকম, ধরো 0 ডিগ্রি হয়ে গিয়েছে। এখন বলতো 0°C তাপমাত্রায় ন্যূনতম দূরত্ব কত স্যার? 16.5 মিটার না? জি স্যার। তাহলে এই সমান বা এর চাইতে বেশি হলে আমি এখন প্রতিধ্বনি শুনতে পাবো। আমার ওই জি দালানটা স্যার। কত মিটার দূরে আছে? 17 মিটার। 17 মিটার। তাহলে এখন ওই একই জায়গায় দাঁড়িয়ে তুমি যখন আওয়াজ করবা, দেখবা প্রতিধ্বনি শুনতে পাচ্ছ। তোমাদের জি স্যার, প্রশ্ন বুঝতে আসে, পারছি। তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন আসে, রাসেল তার খেলার স্থান থেকে এত দূরে একটি দালানের সামনে দাঁড়িয়ে শব্দ করে, ওই দিনের তাপমাত্রা এত এত এত। আবার কোনো একদিন বৃষ্টি স্নাত বিকেলে সে যখন বেরোলো, আওয়াজ করলো, সে অবাক হয়ে খেয়াল করলো সে প্রতিধ্বনি শুনতে পাচ্ছে। ওই দিনের তাপমাত্রা বলে দিল। এখন তোমাকে উচ্চতর দক্ষতায় বলে দিবে যে প্রতিধ্বনি প্রথম দিন শুনতে পেল না, কিন্তু দ্বিতীয় দিন শুনতে পেল কেন, কারণটা ব্যাখ্যা করো। তখন স্যার তখন এই ফর্মুলা দিয়ে ব্যাখ্যা করতে হবে। অবশ্যই এই ফর্মুলা দিয়ে প্রথমে তোমাকে বের করতে হবে প্রথম দিন ন্যূনতম দূরত্ব কত ছিল এটা, কিন্তু সেটা ন্যূনতম যে দূরত্ব তার চাইতেও কি, তার চাইতেও কম ছিল। তার মানে এটা কম তো হবে না, এটা বেশি হতে হবে, ঠিক আছে? অর্থাৎ ন্যূনতম দূরত্বের চাইতেও বেশি দূরত্বে, সরি কম দূরত্বে থাকায় আমি প্রতিধ্বনি শুনতে পাইনি। কিন্তু যেদিন বৃষ্টি পড়েছে সেদিন আমার ন্যূনতম দূরত্ব যেটা, সেটা হয়ে গেল কত? 16.5। 16.5। হ্যাঁ, এটা তার চাইতে বেশি দূরত্বে আছে বিধায় শব্দটা, প্রতিধ্বনিটা শুনতে পাওয়া গিয়েছে। আশা করি বুঝতে পেরেছো। স্যার ওখানে দেয়াল না হয়ে যদি কোনো দর্পণ হতো আচ্ছা, তখন? যদি দেয়া না থাকে, যদি দেয়া না থাকে তাহলে আমরা কি করব স্যার? তাহলে রচনামূলক বলে দিবা, মনে করি ডি, তারপর দেখাবা যে স্যার এখানে যেটা আসতে হবে সেটা এত হইতে হবে, ওই ডি দূরত্বটা নিশ্চয়ই এর চাইতে বেশি ছিল, সরি এর চাইতে কম ছিল, তাই শুনতে পায় নাই। আর যেদিন বৃষ্টি পড়েছে সেদিন ওই সূত্র দিয়ে তুমি বের করবা কত ছিল। তার মানে যেমন ধরো এই যে এদিকে তাকাও, এটা হচ্ছে কি স্যার? বৃষ্টি যেদিন পড়ে নাই সেই দিনের তাপমাত্রা।
ধরো 17 দেয়া নাই, দেয়া আছে ধরলাম আমরা ডি। কথাটা বুঝতে D। পেরেছো সাদিয়া? এখন তাহলে জি, তোমাকে বলতে হবে ঘটনা থেকে পর্যালোচনা করে এটি স্পষ্ট যে 16.5 আর এটা কত 17.23, তাই না? এখানে আমাদের আমাদের যে ডি, ঠিক আছে, ওই ডিটা কি হয়েছে, অবশ্যই এই যে 17 এটা চাইতে বেশি ছিল, আর 16.5, ঠিক আছে, যখন আর কি মানে আমার যে ওই দূরত্বটা 17, তো আমি জাস্ট তোমাদের বুঝাচ্ছি 17 দিয়ে, ঠিক আছে। এখন 17টাকে এটা চাইতে কম পড়ে গিয়েছিল না? জি স্যার। আবার দেখো তো এটা চাইতে কি পড়ে গিয়েছে, বেশি। তাহলে দেখো তো জি বুঝতে স্যার। পারছো না? বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। অর্থাৎ নিয়ম হচ্ছে আমার এই ডি কে ওই তাপমাত্রায় ন্যূনতম যে দূরত্বটা হয় ওটা হতে হবে, বা তার চাইতে বেশি হলে সমস্যা নেই, কিন্তু কম হলে সমস্যা আছে। সমস্যা। দেখো তো সমস্যা। এটা দ্বারা কি বোঝাচ্ছে, ডি এইটার চাইতে কম, জি স্যার। তাই এটা ছিল কি 25°C দিন, তাই ওই দিন শুনতে পাই নাই। এবার আসো এইটুকু জিনিস কি প্রকাশ করে বলো তো, ডি কম। ওটার চাইতে কম মানে কম, বেশি, ডি বেশি। বেশি। তো আমরা কি বলেছি, ন্যূনতম দূরত্ব। স্যার ন্যূন মানে কি, ওইটাই কম, এর চাইতে কম করতে পারবা না। কথাটা কি বুঝতে পেরেছো? জি স্যার। ন্যূনতম মানে হচ্ছে ওইটা চাইতে কম করতে পারবা না। এটা কি ক্লিয়ার? জি স্যার। মানে স্যার এই দূরত্বের কম হলে আমরা প্রতিদিনই শুনবো না, যদি বেশি হয় তাহলে শুনবো। লিখে নাও, অবশ্যই লিখে নাও। ন্যূনতম দূরত্বের চাইতে কম হলে প্রতিধ্বনি শোনা যাবে না। আমি তো সেটাই এতক্ষণ বুঝাচ্ছি যে প্রতিফলক পৃষ্ঠ কি হতে পারবে না, আমার ন্যূনতম যে দূরত্ব তার চাইতে ন্যূনতম হতে পারবে না, ওইটাই ন্যূনতম। ঠিক আছে, কারণ এর চাইতে কম হলে কি হবে, শব্দ গিয়ে তাড়াতাড়ি চলে আসবে না। জি স্যার। ক্লিয়ার? এইবার আসেন আমরা একটা জিনিস খেয়াল করি, ঠান্ডা মাথায় সবাই খেয়াল করবেন। খেয়াল করো, এ অবস্থানে একটা বালক আর পি অবস্থানে হচ্ছে একটা নৌকা। এখানে ধরেন একজন মাঝি আছে। এখন আমাদের এই বালকটা ওই নৌকার মাঝিকে ডাক দিল, ও মাঝি এদিকে আসো। এই যে সে ডাকটা দিল, এটা মাঝির কানে গিয়ে পৌঁছলো কত সেকেন্ড পর, ধরো 1.7, তাই না? 1.7 সেকেন্ড পর ওই মাঝি আবার এই ডাকের আরেকটা প্রতিধ্বনি শুনলো কতক্ষণ পর, 1.1 সেকেন্ড পর। আমি আবার বলি, এই বালকটা ওই মাঝিকে ডাক দিল, মাঝি এই ডাকটা 1.7 সেকেন্ড পর শুনলো। ঠিক ওই শব্দটা শোনার 1.1 সেকেন্ড পর সে আবার প্রতিধ্বনি শুনতে পেল। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, এখান থেকে এই যে আমি গেলাম, কত সেকেন্ড লেগেছে শব্দটা শুনতে, মানে আমি গেলাম না, মানে শব্দ গেল 1.7 সেকেন্ড। 1.7 সেকেন্ড। এরপর এই শব্দটা তো মাঝির কানে পৌঁছলো, আবার এপারেও আসলো কিনা, জি স্যার। বাড়ি খেয়ে আবার কার কাছে ফেরত আসলো, মাঝির কাছে। মাঝির কানে আসলো। ওই সময়টা কত, 1.1 সেকেন্ড। 1 সেকেন্ড। এখন ধরো ওই দিনের তাপমাত্রা দেয়া আছে ধরো 35°C। কত দেয়া আছে, 35°C যদি দেয়া থাকে, তাহলে প্রশ্ন যে আমরা এখন কি বের করব, আমরা এখন ওই যে নদীর এপার ওপারের দৈর্ঘ্যটা বের করব। ঠিক আছে স্যারেরা, আমরা এবার এপার ওপারের দৈর্ঘ্যটা বের করব। ক্লিয়ার? আচ্ছা, আমরা ওই দিনের তাপমাত্রা ধরলাম 32°C। ঠিক আছে, তাহলে তোমাদের একটা উপকার হবে, তাই না? আচ্ছা, এবার আসো
আমরা এখন কি বের করব? আমরা এখন বের করব, কোয়েশ্চেনটা আরেকবার একটু বুঝাবেন? অবশ্যই আবার বলবো। প্রশ্নটা হচ্ছে, একজন বালক এই মাঝিকে ডাকার উদ্দেশ্যে ডাক দিল। এই শব্দটা এই মাঝির কানে পৌঁছলো 1.7 সেকেন্ড পর। মাঝি ডাক তো শুনলো, ঠিক ওই শোনার 1.1 সেকেন্ড পর সে আবার প্রতিধ্বনি শুনতে পেলো, যে ও মাঝি বলে আবার ডাকটা সে শুনতে পেলো। কথাটা কি ক্লিয়ার? জি স্যার বুঝছি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে নদীর এপার ওপারের দৈর্ঘ্যটা কত বা প্রশস্ততা কত? আসো স্যার, আমরা এটুকু নিশ্চিত নদীর এপার ওপার যেটা প্রশস্ততা, এই প্রশস্ততা আসলে কি স্যার এবি না? জি স্যার। এবি সমান কি? এপি প্লাস পিবি, তাই তো? বা জি স্যার। এখন আমরা একটা কাজ করি, এপি কে আমাদের ইচ্ছা আমরা একটা কিছু ধরে নিতে পারি। আমরা ধরো এপি কে ধরে নিতে পারি এটা হচ্ছে স্যার এক্স, আর বিপি এটাকে ধরলাম ডি। সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, তাপমাত্রা কত দেয়া আছে? স্যার 32 ডিগ্রি। 32 ডিগ্রি সেলসিয়াস। দেখো তো সময় আর সরণ, তাহলে এস সমান ভিটি, এই শব্দটাও এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করতে যাই, তাও আমার কাকে লাগবে? ভি কে লাগবে, তাই না? আবার দেখো তো প্রতিফলনের ক্ষেত্রে ডি সমান ভিটি বাই 2, তাও আমার কাকে লাগবে? ভি লাগবে না? বলো। স্যার এটা আবার একটু বুঝাবেন প্লিজ। অবশ্যই। তুমি আমাকে বলো, শব্দটা এখান থেকে এই যে গেল, এখানে কি প্রতিধ্বনি হয়েছে নাকি সরাসরি গিয়েছে? স্যার সরাসরি গিয়েছে। তাহলে সরাসরি গেলে এস সমান ভিটি। এখন বলো তো জি দেখি, স্যার। এইখান থেকে এই পর্যন্ত যাওয়ার জন্য টিটা কি আমার দেয়া আছে কিনা? জি স্যার। ইয়েস স্যার। উই নিড হেয়ার ভি। ভি। দেখো তো এইটুকু যদি ডি হয়, গেল আবার ফিরে আসলো, তখন আমার এই সূত্র কিনা একটু আগে তোমাদের দেখালাম। জি স্যার। ঠিক আছে, এই সূত্র কিভাবে স্যার? ওই যে 2d সমান ভিটি, গেল আবার আসলো, এটাই তো আমার এস, তাই না? এখন এখান থেকে যদি আমি এটাকে 2 দ্বারা ভাগ করি, তাহলে ভিটি বাই 2 পাচ্ছি। সবাই কি বুঝতে পেরেছো? একটু বলো তো দেখি, আমি আবার বুঝাবো যদি কেউ না বুঝো। ইয়েস স্যার। এবার আসো, তাহলে স্যার আমার এই টি তো স্যার দেয়া আছে এই যে, আর এই টি তো স্যার দেয়া আছে এই যে, আমার লাগবে তাহলে কাকে? ভি। এই ভি কোন ভি? স্যার 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভি। কথাটা কি বুঝতে পেরেছো? ইয়েস স্যার। তাহলে আসো আমরা এটা করে ফেলি। আমরা তাহলে মনে করি 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভি, তাপমাত্রায় শব্দের বেগ যদি ভি হয়, বা V1 বা V2, আমি আবার বলে দিচ্ছি এটা তোমার ইচ্ছা, ঠিক আছে? তাহলে ধরো আমি ধরলাম এটা V1, তাহলে V1 বাই V2 সমান √T1 বাই T2। তাহলে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি শব্দের বেগ যদি স্যার V1 ধরি, তাহলে আমার লাগবে হচ্ছে V1 কে, তাহলে V1 সমান V2 √T1 বাই T2, তাই না স্যার? ইয়েস স্যার। এখন বলো দেখি, আমার এখানে V2 এর মান, V2 টা তাহলে কত? ওই যে একটা জিনিস মনে রাখতে বলেছিলাম, 330। 30। তাহলে এটাকে যদি তুমি 330 দাও, তাহলে T2 কত হবে? 273। কেন? 0 ডিগ্রি। আর T1, তাহলে T1 কত স্যার? 32 ডিগ্রি সেলসিয়াস বলেছে না? তাহলে 273 যোগ 32। এবার একটু আমাকে বলেন তো বেগের মানটা কত আসে? ভালো মতো করবেন, ভুল করবেন না। 273 স্যার 348.80। 348.80, তাই না?
জি স্যার। তাহলে আমি V1 মানে আমার ওই সূত্রের হচ্ছে কি V, তাই না? আচ্ছা, তাহলে এটা আসছে কত? এটা আসছে, আমি এটাকে V ধরলাম আমার যেহেতু সুবিধার্থে, 348.80, ঠিক আছে, এত 80 মিটার পার সেকেন্ড। তাহলে এখন S সমান VT, V কত? 348.8 ইন্টু 1.7 করলে কত আসে? বের করে ফেলেন। Sir, 592.96. 92.96 596 মিটার। এবার বলো তো দেখি, ডি সমান যেহেতু প্রতিধ্বনি, তাহলে ভিটি বাই 2, ভি কত? ভি হচ্ছে স্যার 348.8. 308। সময় লেগেছে 1.1, 1.1. গিয়েছে আবার ফিরে এসেছে, তার মানে বাই 2। এটা করলে কত আসে? Sir, 191.84 মানে 84. 191.84 মিটার। তাহলে স্যার, সুতরাং নদীর প্রশস্ততা এটা যোগ করে দাও, তাহলে হচ্ছে উত্তর। খুব কঠিন ছিল কি জিনিসটা? বলেন তো। খুব কঠিন কিন্তু ছিল না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারো কি কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নাই, তাই না? আচ্ছা, তাহলে এই হচ্ছে স্যার আমাদের এই ম্যাথটা। এবার আসো, প্রতিধ্বনি ব্যবহার করে আমরা অনেক কিছু করতে পারি স্যার। প্রতিধ্বনি ব্যবহার করে খনিজ সম্পদের প্রকৃতি এবং কত গভীরতায় আছে আমরা এটাও নির্ণয় করতে পারি। মাটির নিচে দেখা যায় অনেক ভূগর্ভস্থ বিভিন্ন জায়গায় তেল থাকতে পারে, কয়লা থাকতে পারে, গ্যাস থাকতে পারে। এখন এদের প্রকৃতি ঘনত্ব এক এক রকম, তাই এক এক রকম আমি একটা শব্দকে যদি পাঠাই, তাহলে এক একটা কম্পাঙ্কের শব্দ সেখানে গিয়ে এক এক রকম ভাবে ফেরত আসে। এই ফেরত আসার প্রকৃতির উপর ভিত্তি করে আমরা বুঝতে পারি, বা আমাদের মেশিন হিসাব নিকাশ করে আমাদের প্রোগ্রাম এভাবে সেট করা থাকে যে এই এত কম্পাঙ্ক শব্দ বা ওটা যদি এইভাবে ফিরে আসে বা এত গতিতে ফিরে আসে, তাহলে ওই জায়গাটায় তেল আছে এবং এত গভীরতায় আছে, অত গভীরতায় কয়লা আছে, এবং বুঝতে পেরেছো এইভাবে আর কি আসে। তো এখন মানে জানা যায়। এখন তোমাদের মনে আছে নিশ্চয়ই একটা যন্ত্র, এই যন্ত্রে আমরা কি করি, একটা উচ্চ কম্পাঙ্কের শব্দ পাঠাই, সেটা আবার ফেরত আসে, এটা আমরা আবার জি স্যার। নাম কি এই যন্ত্রটার? নাম কি? এই যে রিসিভারটা পাঠাই আবার আসে, জিওফোন। জিওফোন অবজেক্টিভে আসে কিন্তু স্যার, ঠিক আছে? কি নাম বলেন তো? জিওফোন, ঠিক আছে? এভাবে আমরা বুঝতে পারি যে স্যার ওই জায়গাটায় কি আছে, ওই জায়গাটায় এই আছে, ঠিক আছে? এবার আসো, আর কোনো ব্যবহার আমরা দেখি। দেখেন, বাদুর, আমাদের বাদুর সাহেব কিভাবে পথ চলেন, একটা প্রশ্ন আসে, ঠিক আছে? বাদুর কিভাবে পথ চলে একটা প্রশ্ন আসে। এখন দেখো, বাদুর যখন পথ চলে তখন সে কি করে, অনবরত তার মুখ দিয়ে একটা উচ্চ কম্পাঙ্কের শব্দ নির্গত করে, যেটা আমরা শুনতে পাই না। আচ্ছা, একটা জিনিস দেখো তোমরা, খেয়াল করো, আমরা যে শব্দ শুনতে পাই তার কম্পাঙ্ক 20 20 থেকে 20,000 হার্টজ। 20,000 হার্টজ বা 2 কিলো হার্টজ, ঠিক আছে? এটা একটু মনে রাখবেন, এটা হচ্ছে আমাদের শ্রবণ যে সীমাটা বা শ্রাব্যতার পাল্লা, কম্পাঙ্ক, ঠিক আছে? এর চাইতে যদি কম হয় তাহলে সেটাকে বলা হয় শব্দেতর। কি বলা হয় বলেন তো? শব্দেতর। শব্দেতর, ঠিক আছে? আর এর চাইতে যদি বেশি হয় তাহলে বলা হয়
শব্দোত্তর, ঠিক আছে? অর্থাৎ এটাকে ইনফ্রাসনিক, এটাকে বলা হয় আল্ট্রাসনিক। আমরা ইনফ্রাসনিক, আল্ট্রাসনিক এগুলো শুনতে পাই না, আমরা কেবল সনিক অর্থাৎ এইটুকুই আমরা কেবলমাত্র শুনতে পাই। তাহলে ভি সমান এফ ল্যামডা দিয়ে তোমাকে দেখতে হবে, ভি সমান এফ ল্যামডা, এটা দিয়ে তোমাকে দেখতে হবে আমার কম্পাঙ্কের মান কত আসে। বুঝতে পেরেছো? তাহলে কম্পাঙ্কের মান যদি স্যার 20 থেকে 20,000 হার্টজ পর্যন্ত হয় তাহলে আমরা সেই শব্দটা শুনতে পাবো। এই প্রশ্ন, এটা কেন বলছি, অনেক সময় আমাদের পরীক্ষায় আসে, ঠিক আছে, উৎপন্ন শব্দটিকে আমরা শুনতে পাবো কিনা, এরকম ভি সমান এফ ল্যামডা দেয়া থাকবে, সেখান থেকে তোমাকে দেখতে হবে এর মধ্যে আসে কিনা। এবার আসেন, এই বাদুর কি করে? বাদুর শব্দ উচ্চারণ করে, শব্দ উৎপন্ন করে, সামনে প্রতিফলক থাকলে বাধা পেয়ে আবার তার কাছে আসে। এখন স্যার তার কাছে কতটুকু বাধা পেয়ে আসবে? স্যার দেয়াল যদি এত বড় হয় তাহলে প্রত্যেকটা অংশ থেকে শব্দ কি হচ্ছে বলতো? বাধা পেয়ে যাচ্ছে না? তো একসাথে সে শব্দ উচ্চারণ করলো, ওই জায়গা থেকে একসাথে শব্দ আসলো, তার মস্তিষ্ক কিন্তু সেভাবেই গঠন করা। তখন সে বুঝে ফেলে সামনে বিশাল বড় একটা কি আছে, বাধা আছে। ওই পাশে, ধরো এই পাশে সে শব্দ উচ্চারণ করেছে, এই শব্দটা অনেক দূরে চলে গিয়েছে, ধরো এখনো আসে নাই। এখনো আসে নাই মানে কি বলতো? এখানে কোনো বাধা নাই, আর থাকলেও আরো কি বলো, দূরে। তোমরা কি বুঝতে পারছো আমার কথাটা? দূরে। তাহলে সে তখন কি করবে? এই জায়গা থেকে আস্তে করে এই দিকে পথ নিবে। কথাটা কি বুঝতে পেরেছো? এখানে যখন সে আসবে, ধরো এদিকে সে যাচ্ছিল, এখন এই জায়গার শব্দটা তার কানে আসবে না? জি স্যার। তখন দেখলো যে এই জায়গাটায় যে শব্দটা সে করেছে এই পাশে, সেখান থেকে ফিরে আসতে লেট হচ্ছে, তখন সে তার গতিপথ এদিকে। এভাবে করে করে বাদুড় চলাচল করে। কিন্তু এবার আসো, বৈদ্যুতিক খুঁটিতে প্রায় সময় দেখা যায় বাদুড় ঝুলে আছে। তখন আসলে কি ঘটনা ঘটে দেখো, এই যে সে শব্দ উচ্চারণ করে, তার কাছে খুব ক্ষুদ্র একটা অঞ্চলের প্রতিধ্বনিটা, মানে প্রতিধ্বনি ফিরে আসছে, কিন্তু এই জায়গাটাগুলো কি আসবে? বোঝা নাই? ইয়েস বুঝছি। উচ্চারণ করবে তখন এই জায়গাটুকুর বাধা, খুব অল্প জায়গার বাধা ফিরে আসছে, বিশাল একটা অংশের বাধাই কিন্তু ফিরে আসে নাই। তাই তার মস্তিষ্ক তখন দ্বিধায় পড়ে যাচ্ছে যে এই জায়গাটায় আদতে কি আসলে ফাঁকা নাকি বাধা। বাধা তো খুব অল্প, মানে ঘটনাটা কি? এই যে এই হিসাবটা মিলাতে তার প্রায়শই সমস্যা হয়। তখন দেখা যায় আমার বাদুর সাহেব যখন উঠতে যান, তখন তার পাখার একটা পজিটিভ আর একটা নেগেটিভ, এই দুই প্রান্তে যখন অ্যাড হয়ে যায়, তখনই এটা একটা সার্কিট, মানে সে তখন একটা সার্কিটের অংশ হয়ে যায়, তার ভিতর দিয়ে প্রচুর পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়ে সে মারা যায়। আশা করি বুঝতে পেরেছেন স্যারেরা। তাহলে আমরা কি কি জানতে পারলাম? শব্দ এক প্রকার শক্তি, যা আমাদের শ্রবণের অনুভূতি জাগায়। 2 নাম্বার, শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গ, অর্থাৎ প্রসারণ এবং সংকোচনের মাধ্যমে সামনের দিকে অগ্রসর হয়। আর শব্দ যেহেতু যান্ত্রিক, তাই তার কি হয়, তার চলাচলের জন্য কি লাগবে? মাধ্যম লাগবে। তারপর আমরা শিখলাম শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 330। এই ধরে আমরা বাকিটা হিসাব করব। আসো শেষ একটা জিনিস বুঝিয়ে আজকের ক্লাস শেষ করব। দেখো মজার বিষয়, ধরো এই একটা রেল লাইনের একটা পাত, ধরো অনেক বড় পাত, ধরো এই পাতটার দৈর্ঘ্য 100 মিটার। কত মিটার বলো তো? 100। 100 মিটার। 100 না, একটু বাড়ায় দিই, ঠিক আছে? ধরো এটা দিলাম। স্যার রাতের বেলা পেঁচাও কি এভাবেই এই বাদুড়ের মতো করে হাঁটাচলা করে? পেঁচার ব্যাপারটা আলাদা। পেঁচা দেখে কিন্তু খুব খুব মানে অল্প, মানে তার দৃষ্টিতে আর কি, মানে মানে ভালো, কিন্তু দিনের বেলা সে দেখতে পায়, সেটা চোখের ব্যাপার, ঠিক আছে? সেটা তার চোখের ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, ওকে। এবার সবাই একটু খেয়াল করো, 500 মিটার হচ্ছে দৈর্ঘ্য। এখন
একজন রেল শ্রমিক কাজ করছেন, ঠিক আছে? সে কি করলো, একটা হাতুড়ি দিয়ে এখানে একটা বাড়ি দিল, আর ঠিক এই পাশে আরেকজন শ্রমিক কান পেতে আছে, ঠিক আছে? এই যে তার কান, অনেক বড় কান, ঠিক আছে? এখন খেয়াল করো, প্রশ্ন হচ্ছে এখানে কি ঘটনাটা ঘটবে। দেখো তো, এখানে হাতুড়ির বাড়ি পড়ার সাথে সাথে যে শব্দ উৎপন্ন হবে সেটা কোন মাধ্যম দিয়ে আসছে বলো? বায়ু মাধ্যম দিয়ে আসছে না? আবার আমরা জানি যেহেতু লোহা একটা জড় মাধ্যম, তাহলে এর ভিতর দিয়েও কিন্তু কি হবে বলতো, শব্দটা সামনের দিকে অগ্রসর হবে। এখন আমি ধরলাম 0°C তাপমাত্রা, আমি তাপমাত্রা নিয়ে ঝামেলা যেতে চাচ্ছি না। বলতো দেখি, আমরা জানি এস সমান ভিটি, তাই না স্যার? এখন বায়ুতে, তাই আমরা লিখলাম ভি এয়ার, ঠিক আছে? বলতো এখানে তাহলে বায়ুতে যে সময়টা আমার লাগবে সেটাকে টি এ দিলাম, টি এ সমান কি আমি লিখতে পারি এস বাই ভি এ? বলতো কত দূরে আছে স্যার? 500 মিটার। বলতো 0°C তাপমাত্রায় শব্দের বেগ কত? 330। মিটার। তাহলে এটা করলে কত আসবে? স্যার 1.51515 আর আচ্ছা, অনেকগুলো। এটা আসবে 1.515 সেকেন্ড। এবার আসো, বলতো আমার লোহার ভিতরে শব্দের বেগ কত জানো? লোহাতে শব্দের বেগ ভি আয়রন কত বলেন তো? 5130 মিটার পার সেকেন্ড। এগুলো আপনাদের বইতে আছে, আপনারা তিনটা জিনিস মনে রাখবেন। বাতাসে 330, লোহার ভিতরে 5130, পানিতে 1493। এখন বলতো লোহার ভিতর দিয়ে আসতে আমার সময় টি আয়রন, আমি এখানে তাই আই দিলাম, টি আই সমান কি এস ডিভাইডেড বাই ভি আই। বলতো লোহার ভিতর দিয়ে কতটুকু পথ অতিক্রম করলো? 500 মিটার। 500, কিন্তু এখানে বেগ কত? এত না? জি বলো স্যার। বেগ কত, কি কত আসে? জিরো পয়েন্ট 097 সেকেন্ড না স্যার? স্যাররা বুঝতে পারছেন? তার মানে আমার এই শ্রমিকটা যখন হাতুড়ির বাড়িটা দিল, লোহার ভিতর দিয়ে যে শব্দটা সেটা আগে শুনতে পাবে, কারণ সেটা চলে এসেছে 0.097 সেকেন্ড। তার কিছুক্ষণ পর সে দেখবে আরেকটা শব্দ, সেটা কোথা দিয়ে এসেছে বলতো? বাতাস। তাই পরীক্ষায় আমাদের আসে এই ধরনের প্রশ্ন কিন্তু আসে, যে এরকম বাড়ি দিল, এত মিটার দূরে আরেকজন শ্রমিক কান পেতে আছে, সে পরপর দুটি শব্দ শুনতে পেল কেন? এই হচ্ছে তার ব্যাখ্যা। দিতে পারবেন না স্যার? এবার আসো, এই এই শব্দ আর এই শব্দের মধ্যে পার্থক্য কি 0.1 সেকেন্ডের চেয়ে বেশি না স্যার? আমার কথাগুলো কি জি বুঝতে? স্যার। যদি স্যার এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য 0.1 সেকেন্ডের, মানে 0.1 সেকেন্ডের যদি কম হয়, তাহলে কিন্তু সে কয়টা শব্দ শুনতে পাবে বলতো? বলো, বুঝো নাই আমার কথা? আমার লোহার ভিতর দিয়ে যে শব্দটা এসেছে সেটা 0.097 সেকেন্ডে, আর বাতাসের মধ্যে যেটা এসেছে সেটা কি
1.515। এখন তোমরাই আমাকে বলো তো টি এ আগে এসেছে নাকি পরে এসেছে? অবশ্যই সেটা পরে, কারণ এটা বেশি সময় লেগেছে, মানে এটা পরে এসেছে। আগে এসেছে কোনটা? এই লোহার ভিতরেরটা দিয়ে। এখন তোমরা আমাকে বলো টি এ এটা কত? 1.515 মাইনাস এটা কত? 0.097। এখন এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য কত? দেখো তো 1.418 সেকেন্ড। তার মানে লোহা থেকে আগত শব্দটা আমি শুনবো তার 1.418 সেকেন্ড পর আমি শুনবো কোনটা বলো তো? বাতাস থেকে। যেটা হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়ার পরে যেটা আসে। এটা তো বাবা দুইটা শব্দ তো হাতুড়ির বাড়ি দিয়ে, মানে স্যার বাতাসে যেটা আসছে বাতাস থেকে। এখন এই পার্থক্যটা যদি 0.1 সেকেন্ডের কম হয় তাহলে কি শিখেছিলাম আমরা? আমার মস্তিষ্কে অলরেডি আরেকটা শব্দ আছে, কথাটা বুঝতে পারছো? তার মধ্যেই কি, তার মধ্যেই বাতাসেটা যদি চলে আসে তাহলে কি আমি দুটো আলাদা করতে পারবো? বুঝতে পারছো স্যারেরা? উত্তর দাও। জি স্যার বুঝছি। এবার শোনেন, যখন পাশাপাশি অনেকজন মিলে কথা বলে তখন আসলে আমাদের মেজাজ গরম হয় কেন? এইখান থেকে একজন কথা বলছে, আমার মস্তিষ্কে সায়েন্টিফিক ব্যাখ্যা এটা। থাকতে থাকতে আরেকটা আসছে, কথাটা বুঝতে পারছো? পাশাপাশি দুই বন্ধু যখন কথা বলছে তখন তুমি, সেই জন্য আমরা কি করি, আমাদের ব্রেইনের আবার আরেকটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন। তার দিকে তাকিয়ে তার শব্দগুলোকেই কি করার, তার শব্দগুলোকেই অ্যাবজর্ব করার চিন্তা করি যে এটাই খালি শুনবো, কিন্তু তারপরেও স্যার ব্রেইন তো স্যার। তাই দেখা যায় তোমার এটা পাশাপাশি সে আরেক জায়গার শব্দ হচ্ছে, তখনই আমাদের মেজাজ গরম হয়ে যায়। তখন পাশাপাশি কাছাকাছি থাকলে কি বলি, এই দোস্ত তুই একটু চুপ থাক, তুই আগে বল, তাই না? এখন কি বুঝতে পেরেছো ঘটনাটা কি? এই হচ্ছে তার কারণ। তাহলে স্যারেরা শব্দ নিয়ে যা আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা একটু বই পড়বেন, কোনো জায়গায় আটকে গেলে, যে কোনো জায়গায় সমস্যা হলে আমাকে নক দিবেন, আমি আপনাদের ইনশাআল্লাহ সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর মেসেঞ্জার গ্রুপে আমি বাকি কথাগুলো তোমাদের সাথে বলবো। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রিদওয়ান আমাকে একটু হোস্ট ফেরত দাও, আর না হলে এটাকে এন্ড করে দাও।